জ্যামিতির মৌলিক ধারণা, যেটাকে ইংলিশে বলা হয় কনসেপ্ট অফ জিওমেট্রি। সো এটার একটু ইতিহাস যদি আমরা বলি, তাহলে ইতিহাস প্রায় 4000 বছর আগে প্রাচীন মিশর, ইজিপ্ট এ জমির সীমানা ও স্থাপত্য নির্ধারণের কাজে ব্যবহৃত হয়। মানে মিশরে অনেক আগে মানুষ কি করতো, বিভিন্ন স্থাপনা যেমন দালান, কোঠা, বাড়ি গাড়ি এগুলো নির্মাণ করতে অনেক সমস্যা ফেস করতো। তখন তারা এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষ কী করতো, বিভিন্ন সমাধান খোঁজার চেষ্টা করতো। সেখান থেকেই আমাদের জ্যামিতিটা আসছে। সো পরে খ্রিস্টপূর্ব 300 অব্দে গ্রিক পণ্ডিত ইউক্লিড তার লেখা গ্রন্থে এলিমেন্টস এর 13টি খণ্ডে বিস্তারিত ধারণা দেন। তাকে জ্যামিতির জনক, তাই তাকে জ্যামিতির জনক বলা হয়। মানে বিষয়টা হলো কি, যে তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে জ্যামিতির জনককে, গ্রিক পণ্ডিত ইউক্লিড। প্রশ্ন আসতে পারে মানে জ্যামিতির জনককে, গ্রিক পণ্ডিত ইউক্লিড। তার লেখা গ্রন্থের নাম কি, এলিমেন্টস। এর 13টা খণ্ড আছে। এই 13টা খণ্ডে পুরো জ্যামিতির A to Z বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। সো এবার আমি যদি জ্যামিতির শব্দটাকে একটু ভাঙি, জ্যামিতি শব্দটাকে যদি বলি, তাহলে হয় জ্যা অর্থ জিও, মানে অর্থ ভূমি, আর্থ। সো মিতি, মিত্রণ অর্থ হিসেবে পরিমাপ, অর্থাৎ মেজর। জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ। সো আমি একটু এইখানে কয়েকটা চিত্রের মাধ্যমে জ্যামিতি যে শেপ সেটা একটু বোঝানোর চেষ্টা করছি। এক নম্বরে একটা ঘর রাখলাম, একটা গাছ আঁকলাম, সো এটা একটা নদী এবং নৌকা আঁকার চেষ্টা করলাম। তার মানে আমাদের এখান থেকে কোশ্চেন আসতে পারে জ্যামিতি শব্দের অর্থ কী। জ্যামিতি শব্দের অর্থ কী, ভূমির পরিমাপ। সো এরপরে আমরা জ্যামিতি, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই, শুধু অবস্থান আছে, তাকে আমরা বিন্দু বলি। বিন্দু, এই যে একটা বিন্দু। সো এর যদি আমরা ক্যারেক্টার দেখি যে আসলে ক্যারেক্টার কী কী, আমরা যদি সংজ্ঞাটা ভালো করে পারি তাহলে আমরা ক্যারেক্টারগুলো পারবো। দেখো একটু, যে দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই, যেহেতু তিনটার একটাও নেই, তাহলে আমরা বলবো এটা একটা বিন্দু, একটা শূন্যমাত্রিক বা মাত্রা নেই। তাহলে এমসিকিউতে তোমাদের আসতে পারে যে শূন্যর মাত্রা কয়টা, বা শূন্য কত মাত্রিক, 2 মাত্রিক, 3 মাত্রিক নাকি শূন্য মাত্রিক। উত্তর হবে শূন্য মাত্রিক। বুঝে গেল পয়েন্ট। সো এরপরে আমরা আসবো রেখা বা লাইন। লাইনের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। সো এই লাইনটা, বিষয়টা হলো গিয়ে, রেখা বিন্দুর চলার পথকে রেখা বলে। বিন্দুর চলার পথকে কি বলে, রেখা বলে। দেখো তো, যদি এই একটা বিন্দু হয়, এর পাশে আর একটা বিন্দু দিলাম, আর একটা বিন্দু দিলাম, আর একটা বিন্দু দিলাম, আর একটা বিন্দু দিলাম, তার মানে এর মুভমেন্ট এদিকে যাচ্ছে, এর মুভমেন্ট এদিকে যাচ্ছে। তার মানে এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে। আবার রেখাটা এভাবে না হয়ে আবার এরকমেরও হতে পারে। এরকমের কোটি কোটি বিন্দুর সমন্বয়ে একটা কি হয়, রেখা হয়। বুঝতে পারছি? ধরো রেখার কোনো, ধরো তোমার বন্ধু এদিকে যাচ্ছে আর তুমি এদিকে যাচ্ছ, তার মানে তোমাদের মধ্যে কোনো দেখা হবে না। তার মানে রেখাটাও সেম, তার মানে রেখাটার কোনো প্রান্তবিন্দু হবে না, প্রান্তবিন্দু নেই। তাহলে রেখার আমরা যদি একটু ক্যারেক্টার দেখি, যে বৈশিষ্ট্য, এর বৈশিষ্ট্য 1 নম্বরে রেখার প্রান্তবিন্দু নেই। কি নেই? প্রান্তবিন্দু নেই। রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, কিন্তু এটা একটা একমাত্রিক। রেখাটা কি? একমাত্রিক। তো আমরা যদি তোমার আসে যে রেখার বৈশিষ্ট্যগুলো লেখো, তাহলে তুমি এটা সুন্দর করে লিখে দেবা। আবার তোমার এমসিকিউর জন্য আসতে পারে রেখা কত মাত্রিক? রেখা একমাত্রিক। রেখা সাধারণত 2টা হয়, একটা হচ্ছে যে সরল রেখা আর একটা বক্ররেখা। সরল রেখা মানে হয়েছে গিয়ে সোজা যেই রেখাটা, বক্ররেখা মানে হয়েছে গিয়ে যেটা বাঁকা। সরল রেখাকে ইংলিশে বলা হয় স্ট্রেইট লাইন, আর বক্ররেখাকে বলা হয় জিগজ্যাগ লাইন। আমরা জিগজ্যাগ লাইনের সাথে সবাই কম বেশি পরিচিত আছি। দেখো এখানে সরল রেখা, তার মানে সোজা একটা রেখা থাকবে। বলবে স্যার এদিকেই হবে না, তুমি এদিকেও বলো, তার মানে এদিক করে যাচ্ছে বাট সোজা যাচ্ছে। আর একটা বক্ররেখা যদি আমরা বলি, তার মানে এটা বাঁকা রেখা। হ্যাঁ, আবার এরকম হতে পারে, যে কোনোভাবে হতে পারে, অর্থাৎ বাঁকা হবে কথাটা। ঠিক আছে?
আমরা পরবর্তী লেসনে চলে যাই। এবার আসো রেখা অংশ। আমরা যদি একটু রেখা অংশ নিয়ে আলোচনা করি, দেখো যেটাকে বলা হয় লাইন সেগমেন্ট। কি বলা হয়? লাইন সেগমেন্ট, ইংলিশে রেখা অংশ। রেখার যে অংশ তাকে রেখা অংশ বলে। এটা আমরা খাস বাংলায় বলতে পারি, খাস বাংলায়, হ্যাঁ, খাস বাংলায় বলতে পারি বোঝার সুবিধাতে। রেখার যে অংশ, রেখা অংশ, যেমন এটা একটা সরল রেখা। এটা একটা কি? সরল রেখা। এই সরল রেখা তুমি যদি একটু করো, এটা একটা সরল রেখার আমি কিছু পরিমাণ অংশ নেব, এই একটা অংশ নেব। তার মানে এই অংশটা, এই যে এতটুকু, তাহলে এটা আমরা বললাম রেখা অংশ। যেমন রেখা অংশের দেখো তো কয়টা প্রান্তবিন্দু আছে? 2টা প্রান্তবিন্দু আছে। তাহলে এইটা দিয়েও আমরা সংজ্ঞা দিতে পারি যে সরল রেখার 2টা প্রান্তবিন্দু থাকে তাকে রেখা অংশ বলে। দেখো তো 2টা অংশ, তাহলে যেহেতু এর শেষ প্রান্তবিন্দু আছে তার মানে এর কিন্তু দৈর্ঘ্য তুমি মাপতে পারো। এটা ক্যারেক্টার দেখি তাহলে বলবো যে নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, কারণ কি এর প্রান্তবিন্দু আছে, নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এবং 2টি প্রান্তবিন্দু আছে। খেয়াল করো, 2টা প্রান্তবিন্দু আছে এবং এটা কিন্তু একমাত্রিক, ঠিক আছে। এবার আমাদের সবচেয়ে জ্যামিতিতে পরিচিত সেটা হচ্ছে রশ্মি। এই রশ্মিটা এরকমের যে যার একটি মাত্র প্রান্তবিন্দু আছে তাকে আমরা রশ্মি বলি। ধরো এটা একটা রেখা, আমাদের মূল কাজ রেখা। এই রেখাটাকে যদি আমি মাঝখান দিয়ে বা যে কোনো পয়েন্টে যদি আমি ভাগ করি, এরকম ভাগ করি, তাহলে দেখো কয়টা রশ্মি উৎপন্ন হলো? 2টা। আমার সংজ্ঞা অনুসারে, কি অনুসারে? সংজ্ঞা অনুসারে 2টা রশ্মি কিন্তু উৎপন্ন হলো। এক, এটা 2। তেমনি এই একটা রশ্মি, এই একটা রশ্মি। দেখো তো এর কিন্তু একটা প্রান্ত শেষ আছে আর একটা প্রান্ত শেষ নেই। এ কিন্তু চলতেছে, এ কিন্তু এদিকে চলতেছে। তার মানে একটা রশ্মিকে যে কোনো অংশে যদি আমি পয়েন্ট নিই, সেক্ষেত্রে একটা প্রান্তবিন্দু আমি কি করতে পারি? দেখতে পারি। সো এরপরে আমরা যদি এর ক্যারেক্টার আসি, নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, নির্দিষ্ট দৈর্ঘ্য কিন্তু নেই, কারণ এর একটা প্রান্তবিন্দু আছে, আর তো প্রান্তবিন্দু নাই, এ তো চলতেছে। একটি প্রান্তবিন্দু আছে, যেটা সংজ্ঞার মধ্যে বলছি একমাত্রিক। আমরা বলতে পারি যে রশ্মি কত মাত্রিক হয়? একমাত্রিক হয়। আশা করি বুঝতে পার। আমাদের সবচেয়ে এই জ্যামিতিতে যে কনসেপ্টটা লাগবে সেটা হলো গিয়ে কোণের বিষয়টা লাগবে। সো একই সমতলে, তার মানে সমতল মানে কি? সমতল হয়েছে গিয়ে একটা উঁচু নিচু নয়, এরকমের মসৃণ, হ্যাঁ, সমতল। আমার এখন যেই টেবিলটা দেখছো, মানে পেপারটা দেখছো, এটা কিন্তু সমতলে। 2টি রশ্মি একটি সাধারণ বিন্দুতে মিলিত হলে, 2টা রশ্মির কথা বলা হয়েছে এখানে। বাবা কয়টা রশ্মি? এই যে 2টা রশ্মির কথা বলা হয়েছে। তার মানে ও এবং পি একটা রশ্মি, ও এবং কিউ একটা রশ্মি, একটা সাধারণ বিন্দু, এটাকে বলা হয় একটা সাধারণ বিন্দু। দেখো সাধারণ বিন্দু, যেটাকে আমরা ইংলিশে বলি কমন পয়েন্ট। দেখো ধরো তোমার বন্ধু আর তুমি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো, তুমি গেলা এদিকে আর তোমার বন্ধু গেলা এদিকে, তাহলে তোমরা একটা সাধারণ যে যাত্রা পয়েন্ট, এই যে পয়েন্ট থেকে শুরু করলা, সো এই পয়েন্টটাকেই আমরা বলবো সাধারণ পয়েন্ট বা কমন পয়েন্ট। তোমার জন্য যেই বিন্দু ওর জন্য সেম বিন্দু, এই পয়েন্টে একটা কোণ উৎপন্ন করবে, সেটা একটা, এখানে আমি বোঝানোর সুবিধার্থে 30 ডিগ্রি হয়েছি, কিন্তু এখানে আসলে একটা অ্যাঙ্গেল থাকবে, কোণ থাকবে। কি থাকবে? কোণ থাকবে, যেটা আমরা বড় ক্লাসে পড়ব। একটা অ্যাঙ্গেল এরকম থাকবে, হ্যাঁ। তাহলে ও এবং পি 2টা কি বলো তো? ও এবং পি 2টি কিন্তু রশ্মি। মানে তুমি একটু ফিল করো যে এই একটা রশ্মি নিলাম, এই একটা রশ্মি নিলাম, তাহলে এই রশ্মি হচ্ছে ও এবং পি, এই রশ্মি হয়েছে যে ও এবং কিউ। এই 2টা প্রান্ত যদি আমি মিলিয়ে দেই এরকম করে, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হবে, কোণা উৎপন্ন হবে, ঠিক আছে। এখন কোণের বিষয়টা হলো গিয়ে কোণ অনেকগুলো হয়, অনেকগুলো হয়ে থাকে। যেমন সূক্ষ্মকোণ, যেটাকে আমরা বলি অ্যাকিউট অ্যাঙ্গেল, তারপরে হচ্ছে যে সমকোণ, যেটাকে আমরা বলি রাইট অ্যাঙ্গেল। এরপরে স্থূলকোণ, এটা হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল, সরল রেখা স্ট্রেংথ অ্যাঙ্গেল, এবং হচ্ছে পূরক কোণ, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, অ্যান্ড সম্পূরক কোণ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, অ্যান্ড প্রবৃত্তি কোণ রিফ্লেক্স অ্যাঙ্গেল। এরকম করে আরও কিছু আমরা যদি কোণ দেখি, সেক্ষেত্রে দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে সন্নিহিত কোণ, যেটাকে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, এবং অন্তস্থ কোণ, যেটাকে আমরা বলবো
ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এবং বহিস্থ কোণ যেটা বাহিরে থাকবে সেটাকে এক্সটেরিয়র অ্যাঙ্গেল, অ্যান্ড অনুরূপ কোণ যেটাকে করেসপন্ডিং অ্যাঙ্গেল, অ্যান্ড একান্তর কোণ অল্টারনেটিভ অ্যাঙ্গেল, অ্যান্ড বিপরীত কোণ যেটাকে আমরা ভার্টিক্যাল অফসাইড অ্যাঙ্গেল, রাইট? সো এখানে অনেকগুলো কোণ আছে। এই কোণগুলো দেখে মনে হয় যে অনেক সাগরের মতো লাগছে, কিন্তু আমরা একটা পয়েন্ট করে আমরা ভাঙবো, একটা পয়েন্ট করে আমরা আলোচনা করব, দেন তোমার কাছে খুব পানির মতো সোজা হয়ে যাবে। এবার আসো আমরা সূক্ষ্মকোণ। তার মানে সূক্ষ্মকোণ কি জিনিস? যে কোণের পরিমাণ 90 ডিগ্রির চেয়ে কম। আমরা এর আগে একটু সমকোণটা আলোচনা করি, তাহলে তোমার কাছে ক্লিয়ার হবে। সমকোণ যে কোণের পরিমাণ 90 ডিগ্রি, বা এক সমকোণ, ওরে আবার এক সমকোণ নামে ডাকে। এক সমকোণ তাকে সমকোণ বলে, যেটাকে আমরা বলি ইংলিশে রাইট অ্যাঙ্গেল, রাইট? সো সমকোণটা হবে গিয়ে, দেখো একটা রেখা, এই রেখাটার সাথে একদম পারপেন্ডিকুলার, অর্থাৎ লম্বভাবে যদি আর একটা রশ্মি, এটা একটা রশ্মি ও এবং পি এর কথা চিন্তা করি, ও এবং কিউর কথা চিন্তা করি, তখন এইখানে যে কোণটা উৎপন্ন করবে সেটা অবভিয়াসলি 90 ডিগ্রি হবে। কত ডিগ্রি? 90 ডিগ্রি হবে। সো আমরা এটা রাইট অ্যাঙ্গেল। এখন এই অ্যাঙ্গেলের যদি কম কোণে যদি আমি কোণা পাই, অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি যখন কম পাবো, যে কোণটা পাবো সেই কোণটাই হলো গিয়ে আমাদের, ফর এক্সাম্পল এটা ধরো 60 ডিগ্রি আছে, হ্যাঁ? সো এটা 90 ডিগ্রি কম, তার মানে এই যে এই কোণটা, অর্থাৎ আমরা লেখার ক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে গিয়ে পি ও কিউ কোণ। সো এই কোণ একটা সিম্বল দিই, তার মানে ও কোণটা সমান কত? 60 ডিগ্রি, যেটা কিনা 90 ডিগ্রি থেকে ছোট। তার মানে আমরা বলবো যে কোণের পরিমাণ 90 ডিগ্রির চেয়ে কম তাকে আমরা কি বলি? তাকে আমরা সূক্ষ্মকোণ বলি। যে কোণের পরিমাণ 90 ডিগ্রির কম তাকে সূক্ষ্মকোণ বলে। ক্লিয়ার? সো আশা করি ক্লিয়ার হয়েছে। অর্থাৎ তোমার কি 90 ডিগ্রি হবে না, 89 ডিগ্রি হলেও সেটা সূক্ষ্মকোণ, 88 ডিগ্রি হলেও সূক্ষ্মকোণ, 85 ডিগ্রি হলেও সূক্ষ্মকোণ, এগুলো তো সূক্ষ্মকোণ। 80 ডিগ্রি, তার মানে এটা 90-এর চেয়ে কম, তার মানে কি এটা অবভিয়াসলি 90 ডিগ্রির চেয়ে কম হবে। আর সমকোণ একদম পারপেন্ডিকুলার 90 ডিগ্রি হবে। সো এখানে এটা হচ্ছে সমকোণ। এবার স্থূলকোণটা অবভিয়াসলি 90 ডিগ্রির চেয়ে বড় হবে, তার মানে 90 ডিগ্রির চেয়ে বড় হবে, অর্থাৎ 100, এখানে ধরো 100 ডিগ্রি বা 120 ডিগ্রি ধরো, যাই ধরো, বাট এটা কিন্তু 90 ডিগ্রির চেয়ে বড়, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বড় কোণ, এটা কি গ্রেটার দেন বড় কোণ, ইভেন 180 ডিগ্রির চেয়ে ছোট হবে। 180 ডিগ্রি চেয়ে এই কোণটা আমরা যদি একটু থিটা ধরি, তাহলে 180 ডিগ্রির চেয়ে তোমার গিয়ে ছোট হবে, ঠিক আছে? সো আমরা এটার সংজ্ঞা কীভাবে দেবো? যে এটার মতোই বলবো, যে কোণের পরিমাণ 90 ডিগ্রির চেয়ে বেশি, 180 ডিগ্রির চেয়ে কম, তাকে আমরা কি বলি? স্থূলকোণ বলি, ঠিক আছে? আর সরল কোণ, যে কোণের পরিমাণ 180 ডিগ্রি, তাকে সরল কোণ বলে। যে কোণের পরিমাণ 180 ডিগ্রি কথাটা লিখতে পারো, তাকে সরল কোণ বলে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। মানে এখানে একটা সংজ্ঞা আমি লিখি নাই, তুমি আসলে লিখতে পারো এইটার মতো করে। আমি আবার বলি যে কোণের পরিমাণ 90 ডিগ্রির বেশি, এখানে কম আছে, বেশি লিখবা, এবং 180 ডিগ্রির চেয়ে কম, তাকে আমরা কি বলি? স্থূলকোণ বলি। এই সংজ্ঞাটা এইটার মতো করে লিখতে পারো। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা আসবো পূরক কোণ কি জিনিস? মানে পূরক কোণ হয়েছে গিয়ে তোমার এই একটা অ্যাঙ্গেল, এখন আরও একটা অ্যাঙ্গেল আছে। সো তার মানে এখানে ও বিন্দু, এখানে পি, এটা কিউ, এটা আর বিন্দু। দেখো তো এখানে কয়টা কোণ উৎপন্ন হয়েছে?
এই একটা কোণ উৎপন্ন হয়েছে, এই একটা কোণ উৎপন্ন হয়েছে। এখন এই দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে তাকে পূরক কোণ বলে। অর্থাৎ দুইটি কোণের যোগফল এভাবে পূরক কোণ এভাবে সংজ্ঞায়িত হয় দুইটি কোণের পরিমাণ 90 ডিগ্রি। দুটি কোণের পরিমাণ 90 ডিগ্রি হলে একটি আরেকটির পূরক কোণ, যেটাকে আমরা বলি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, রাইট? সো বুঝতে পারছো আশা করি যে আমরা এই মানে 90-এর বেশি হতে পারবে না। অর্থাৎ এখানে কথা হয়েছে গিয়ে যে দুইটা কোণের যোগফল অবশ্যই 90 হবে। যদি এটা যদি 60 ডিগ্রি হয়, এটা 30 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি 90 ডিগ্রি। ধরো এটা যদি 45 হয়, এটা 45 হবে। এটা যদি 70 ডিগ্রি হয়, এটা অবশ্যই 20 ডিগ্রি হবে। মানে বিষয়টা হলো গিয়ে তোমার দুইটা কোণের যোগফল অবভিয়াসলি 90 ডিগ্রি হবে, এর বেশি হবে না বা কমও হবে না। অর্থাৎ দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তখন আমরা বলি একটি আরেকটির পূরক কোণ। এবার আসো সম্পূরক কোণ। জাস্ট এইখানে এইটার মতো করে তোমার খালি এখানে 180টা আসে। দেখো, যদি আমরা একটা অ্যাঙ্গেল কথা চিন্তা করি, একটা কোণ, সরি আমার একটু ভুল হয়েছে, মিস্টেক হয়েছে। তো আমরা এটা করতে পারি, হ্যাঁ, এই একটা এখন একটা কোণ এবং একটা সরলরেখার মধ্যে করে ধরো এই একটা কোণ গেছে। তার মানে এখানে কয়টা কোণ? এটা এ, এটা বি, এটা সি দিলাম, এটা ও দিলাম। তাহলে এইখানে একটা কোণ হলো, এইখানে একটা কোণ হলো। তাহলে দেখো, আমরা জানি এক সরল কোণ সমান 180 ডিগ্রি। এক সরল কোণ, এই সরল কোণ 180 ডিগ্রি। তাহলে এই কোণ আর এই কোণের যোগফলই তো এই 180 ডিগ্রি হবে, 180 ডিগ্রি। তার মানে আমরা বলবো যে দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে একটি আরেকটির সম্পূরক কোণ। কী কোণ? সম্পূরক কোণ। এইটার মতো করে দুটি কোণের পরিমাণ এই সংজ্ঞাটার ক্ষেত্রে খালি জাস্ট 180 এইখানে ঘুরিয়ে লিখবা যে 180 ডিগ্রি হলে তাহলে একটি আরেকটির কি এখানে আছে পূরক কোণ, এটার সংজ্ঞার ক্ষেত্রে তুমি সম্পূরক কোণ লিখবা। এবার আসো প্রবৃত্তি কোণ। প্রবৃত্তি কোণ আচ্ছা, প্রবৃত্তি কোণ হচ্ছে গিয়ে দুইটা কোণের যোগফল। এখানে এসে গিয়ে দুইটা কোণের যোগফল হবে গিয়ে 270 ডিগ্রি। 270 ডিগ্রি, তখন একটি আরেকটির কি প্রবৃত্তি কোণ। অর্থাৎ যে কোণের পরিমাণ যে কোণের পরিমাণ 180 ডিগ্রি থেকে বেশি, 270 ডিগ্রি থেকে কম, তাকে প্রবৃত্তি কোণ বলে। কি? প্রবৃত্তি কোণ বলে। অর্থাৎ এটা হচ্ছে গিয়ে রিফ্লেক্স অ্যাঙ্গেল। এবার আসে সন্নিহিত কোণ। আমরা একটু সন্নিহিত কোণ পড়ি। সন্নিহিত কোণ মানে হচ্ছে গিয়ে মানে একটা রশ্মি নিল আর একটা নিল। এখন এই কোণটাকে ঠিক মাঝ বরাবর আর একটা কোণ গেলাম, যেটা ও, এটা পি লিখলাম, এটা কিউ লিখলাম, এটা আর লিখলাম। তার মানে দেখো, একটা কোণকে ও মানে কিউ ও পি অথবা পি ও কিউ, এই কোণটাকে দেখো একটা সাধারণ বিন্দু যেটা ও আর দুইটা কোণে ভাগ করে ফেলছে। তার মানে একটি আরেকটির কি সন্নিহিত কোণ, একটা আরেকটার কি সন্নিহিত কোণ। আশা করি বুঝতে পারছো। যদি না বুঝো অবশ্যই পজ করে আবার রিপিট দেখতে পারো। এরপর আসো আমরা যেটা করব সেটা হলো গিয়ে অন্তস্থ কোণ। কি কোণ? অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ মানে গিয়ে ভিতরের কোণ। অর্থাৎ ভিতরে ধরো আমি এটা একটা সরলরেখা আঁকলাম, হ্যাঁ, আর একটা সরলরেখা আঁকলাম। এটা দুইটাই সমান্তরাল রেখা। সমান্তরাল মানে হচ্ছে গিয়ে দুইটা রেখা এমনভাবে চলবে তাদের ডিস্টেন্স সমান। তাহলে দুইটা সরলরেখাকে আমি আর একটা সরলরেখা দ্বারা তির্যকভাবে কী করলাম? সেট করালাম। তাহলে দেখো এখানে একটা কোণ হলো, এখানে একটা কোণ হলো, ঠিক আছে?
তার মানে এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ। দেখো তো, এই যে আমি লাল রং দিয়ে দেখাচ্ছি, এই যে এই একটা কোণে একটা একটা কোণে একটা কোণে একটা কোণে একটা কোণ, এই কোণগুলো হয়েছে গিয়ে অন্তস্থ কোণ বা ভিতরের কোণ। আমরা যদি একটা ত্রিভুজ দিয়ে দেখি, আমাদের ত্রিভুজ, এই ত্রিভুজের এ বি সি, এই একটা ত্রিভুজ আমরা ক্লাস 5-এ পড়ছি। সো এই ত্রিভুজের এই কোণটা হলো গিয়ে অন্তস্থ কোণ, এই কোণটা অন্তস্থ, এই কোণটা অন্তস্থ মান কি ভিতরের কোণ। আশা করি বুঝতে পারছো স্যার। তাহলে বহিস্থ কোণটা কি? আমরা ওই ত্রিভুজটার কথাই চিন্তা করি। তার মানে এটা যদি অন্তস্থ কোণ হয়, তাহলে স্যার বহিস্থ কোণ কি? এই রেখাটাকে যদি আমি বর্ধিত করি বা বাড়াই, সো এইখানে একটা কোণ উৎপন্ন হবে। আমরা যদি বলি এই রেখাটারে যদি বাড়াই, তাহলে এই যে বাহিরে একটা কোণ উৎপন্ন করবে, এখানে একটা কোণ উৎপন্ন করবে। স্যার এই কোণগুলো আসলে কি? বাহিরে, তার মানে বহিস্থ কোণ। ঠিক আছে, বহিস্থ কোণ। এবার আসো অনুরূপ কোণ। অনুরূপ কোণ মানে হয়েছে গিয়ে করেসপন্ডিং কোণ, অনুরূপ মানে হয়েছে যে একদম তার সাথে চেহারার মিল থাকবে। কি থাকবে? মিল থাকবে। সো তুমি যদি একটা সরলরেখা আমরা যদি বলি, এই একটা সরলরেখা বললাম, হ্যাঁ, তার মানে এটাকে আমি যদি তির্যকভাবে আর একটা সরলরেখা দ্বারা তির্যকভাবে সেট করাই, তখন দেখবা যে যে এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ। ঠিক আছে। আবার আমরা যদি দেখি অন্য কলার দিয়ে, যে এই কোণটা আবার এই কোণটা অনুরূপ। অনুরূপ মানে কি? যে একই পাশে থাকবে, মানে একই পাশের কোণ, একই একই পাশে কোণ, সেটাই হলো গিয়ে অনুরূপ কোণ। একই পাশের কোণ মানে একই পাশে। দেখো তো, এই পাশে এই পাশেই আছে, এটা এটা এই পাশেই আছে। আমি যদি বলি স্যার, অনেকে বলবে স্যার নিচেরটা, তাইলে দেখো তো এই নিচের জিনিসটা আর এই নিচের জিনিসটা একই পাশে নিচে আছে। আবার আমরা যদি এইখানে চিন্তা করি, এই যে এই পাশের নিচেরটা, এটাও তো নিচে আছে। তার মানে এই অনুরূপ কোণ, ঠিক আছে, একই পাশে থাকবে এবং অনুরূপ কোণ পরস্পর সমান হবে। কি হবে? সমান হবে। মনে রাখতে হবে যে অনুরূপ কোণগুলো পরস্পর সমান হবে। এইটা যদি তুমি ভালো করে শিখতে পারো, তাহলে তোমার কাছে কোনো অ্যাঙ্গেল বের করা টাফ হবে না, কঠিন হবে না। একান্তর কোণ, একান্তর কোণ খেয়াল করো। আমরা যদি একান্তর কোণের কথা চিন্তা করি, সিমিলারলি আমরা এই একটা সরলরেখা, এই সরলরেখাকে সমান্তরালভাবে যাচ্ছে, তাকে আমি আবার একটা তির্যকভাবে আর একটা সরলরেখা দিয়ে সেট করালাম। এখন একান্তর কোণ কি হয়? যে এ পাশেই যেটা, এ পাশে সেম, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা একান্তর, এই কোণটা আর এই কোণটা কি? একান্তর। বলবো স্যার এইটা তাহলে কি? অবভিয়াসলি এটাও একান্তর। ক্লিয়ার? সো এইটা একান্তর। আর একটাই মনে রাখতে হবে, যেমন যেহেতু আমার নাম নাহিদ, তাহলে আমার নাম কি? নাহিদ এন। দেখো তো, এন। তাহলে এইখানের কোণ আর এইখানের কোণ একান্তর কোণ, এখানের কোণ আর এখানের কোণ একান্তর কোণ। আমরা যদি একটু জেড নেই, যেমন জেড এন তো প্রায় জেডের মধ্যে, তার মানে এইটা একটু জেডের মতো কল্পনা করতে পারো। তার মানে এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ। ঠিক আছে। এরপরে আমরা আসবো যে বিপ্রতীক কোণ। বিপ্রতীক কোণ। আচ্ছা, বিপরীত কোণ যেটাকে আমরা বলি ভার্টিক্যাল অফসাইড অ্যাঙ্গেল। আমরা যদি করি, দেখো খেয়াল করে, আমরা একটা সরলরেখাই করলাম আর একটা সরলরেখা এভাবে ক্রস করে দিলাম, তাহলে দেখো তো বিপ্রতীক কোণ, বিপ্রতীক মানে হয়েছে গিয়ে বিপরীত, বিপরীত কোণ মানে বিষয়টা লেগে তুমি ইংলিশ দেখে বলছো যে ভার্টিক্যাল অফসাইড, অফসাইড মানে বিপরীত পাশে থাকবে। তাহলে এই কোণটার বিপরীত এই কোণটা। আবার আমি যদি দেখি এই কোণটার বিপরীত এই কোণটা, তার মানে এই দুটো বিপরীত। কি? বিপরীত। আমরা এরপরে আশা করি এটা বুঝতে পারছো। সো তাহলে এখানে আরেকটা জিনিস বলে রাখি, বিপরীত কোণ এরা পরস্পর সমান হয়। এরপরে আসো ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত। ত্রিভুজ কাকে বলে? তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা কি বলি? তিনটি। কয়টা? তিনটি রেখা দ্বারা, রেখা ধারা সীমাবদ্ধ, সীমাবদ্ধ হতে হবে, সীমাবদ্ধ ক্ষেত্রকে, ক্ষেত্রকে ত্রিভুজ বলে। আচ্ছা, চতুর্ভুজ তাহলে কি? চতুর্ভুজ চারটি রেখা দ্বারা সীমাবদ্ধ, ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। সো
চারটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা কি বলি? চতুর্ভুজ বলি। সো চতুর্ভুজ যেভাবেই হোক তার চারটা রেখা থাকবে, যেভাবেই হোক। ত্রিভুজ তার তিনটা রেখা থাকবে, যেভাবেই হোক। সো এরপরে আমরা আসো বৃত্ত। বৃত্ত একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে যদি চারপাশে ঘুরে আসে, চারপাশে যদি একবার ঘুরে আসে, যে বক্ররেখা তৈরি করে তাকে আমরা কি বলি? যে বক্ররেখা তৈরি করে তাকে আমরা বৃত্ত বলি। বৃত্তটা আমাদের ওরকমের লাগবে না ক্লাস 6-এ, অবশ্যই লাগবে, আমরা একটু পরবর্তী সেশনে শিখব। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু যা কিছু বলছি, কিন্তু একটা জিনিস আমার মিস্টেক হয়ে গেছে, ক্ষমা দৃষ্টি চোখে দেখবা। গণিতের যে জ্যামিতি, এই জ্যামিতি কাকে বলে সেটাই বলা হয়নি। জ্যামিতি কাকে বলে? গণিতের যে শাখায় বিন্দু থেকে বৃত্ত পর্যন্ত সকল কিছু আলোচনা করা হয় তাকে আমরা কি বলি? জ্যামিতি বলি। দেখো, আমি বিন্দু দিয়ে শুরু করছি আর বৃত্ত দিয়ে শেষ করছি।